সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড, এবং আমরা জানি আমাদের শরীরে সবসময় একটি রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে, এবং যখন বিভিন্ন কারণে আমাদের এই ব্লাড প্রেশার বেড়ে যায়, যাকে আমরা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বলি, সেই উচ্চ রক্তচাপের কারণেও আমাদের এই হার্টে বা হৃৎপিণ্ডে নানান ধরনের অসুবিধা বা জটিলতা সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ এবং আমাদের করণীয়। দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করুন, আপনাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পুনরায় আপনারা দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com RTV ডিজিটাল সেই ঠিকানায়। দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রথমেই বলেছি যে উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ এবং আমাদের করণীয়। আমি প্রথমে একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ এখন আসলে আমরা কখন বলবো, আমাদের ব্লাড প্রেশার নরমালি কত থাকে, এটি দিয়ে আমরা শুরু করি। ধন্যবাদ ডাক্তার বাজিদ। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলতে আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি যে ব্লাড প্রেশার যদি উপরেরটা যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার 140 এবং নিচের ব্লাড প্রেশার যেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এটা 90-এর এই উপরে গেলে বা এর সমান হলে আমরা হাইপারটেনশন বলি বা উচ্চ রক্তচাপটা। তবে আমাদের বিভিন্ন যে সোসাইটিগুলো প্রি হাইপারটেনশন বলে একটি টার্ম আছে, সেটা হচ্ছে যে 130 এবং নিচেরটা 180-র উপরে গেলে তাহলে আমরা এটাকে প্রি হাইপারটেনশন মানে হাইপারটেনশন হিসাবে এটাকে চিহ্নিত করতে হবে এবং সেই হিসাবে ব্যবস্থা নিতে হবে। এবং যখন কেউ প্রি হাইপারটেনশন হিসেবে আখ্যায়িত হলো, প্রি হাইপারটেনসিভ পেশেন্ট, তখন থেকেই তাকে সচেতন থাকতে হবে যাতে তিনি উচ্চ রক্তচাপের রোগীতে পরিণত না হন। আমরা এই বিষয়ের গভীরে যাব আলোচনায়, সেই সাথে উচ্চ রক্তচাপের যে জটিলতা সেগুলি নিয়ে শুনবো। তার আগে অনেক দর্শকও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তারা এই ধরনের কিছু প্রশ্ন চেয়েছেন, উত্তর জানতে চেয়েছেন। প্রশ্নগুলি আমরা একটু শুনি। স্যারের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে ঢাকা শহরের যে শব্দদূষণ, আমাদের আমরা যে ধুলাবালির আবর্জনা আমাদের শরীরে আসে যায়, আমাদের হার্টটা কীভাবে সুস্থ রাখতে পারি, এইটা আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শাহিন খান বলছি। স্যারের কাছে আমার প্রশ্ন, আমরা যারা মধ্যবয়স্ক যারা আছি, আমাদের হার্টকে সুস্থ ভালো রাখার জন্য আমাদের খাওয়া দাওয়ার যে নিয়মকানুনগুলো সেটা জানতে চাচ্ছি, এবং আমরা সুস্থ থাকার জন্য আমাদের দৈনিক যে আমাদের কতক্ষণ হাঁটা চলাফেরা বা ব্যায়াম করা সেটার ব্যাপারে জানতে চাচ্ছি। স্যারের কাছে আমার প্রশ্ন হলো 50 ঊর্ধ্বে যারা বয়স হয়েছে তাদের হার্ট কীভাবে নিয়মিত সুস্থ রাখবে এবং করোনাকালে তারা কি নিয়মাবলী ফলো করবে। সকলের মনেই হৃদরোগ সম্পর্কে নানান ধরনের প্রশ্ন জাগে। আমাদের যে দর্শকের প্রশ্নগুলো শুনলাম, আসলে আমরা যদি এইভাবে একটু আলোচনা করি যে আসলে হৃদরোগের ঝুঁকিগুলো কি কি, বা হৃদরোগের কোন কোন রিস্ক ফ্যাক্টর আমাদের হৃদরোগীতে পরিণত করে, তাহলে আমাদের উত্তরগুলো জানা হয়ে যাবে। আমাদের দর্শকের প্রশ্নগুলো আমরা আলোচনা করব, আপনি একটু বলুন। জি, এখানে যারা কোশ্চেন করেছেন সবগুলোই প্র্যাকটিক্যাল কোশ্চেন এবং আমাদের জন্য খুব প্রয়োজনীয়। আমি প্রথমে জাস্ট একটু বুঝিয়ে বলি যে হাইপারটেনশন জিনিসটা কি। হাইপারটেনশনটা হচ্ছে যে রক্ত যে আমাদের রক্তনালীর মধ্যে দিয়ে যায়, এখানে রক্ত যেটুকু রক্তনালীর উপর চাপ প্রয়োগ করে এটাই হলো হাইপারটেনশন। তো এখন এগুলো এই প্রেশারটা কিভাবে ডেভেলপমেন্ট করে, তাহলে এই জিনিসটা অ্যান্সারটা হবে। একটা হচ্ছে যে আমরা যেসব রিস্ক ফ্যাক্টর বলি যেটাকে, এগুলো লাইফস্টাইল মডিফিকেশন যেটা বলো। একটা হচ্ছে যে উচ্চ লবণজাত খাবার, এই জিনিসটা আমাদেরকে প্রভাবিত করতে হবে, বাদ দিতে হবে। আর একটা হচ্ছে যে সিগারেট খাওয়া, বেশি পরিমাণে অ্যালকোহল কনজিউম করা। আর একটা হচ্ছে যে ওভারওয়েট বা ওবেসিটি। এই চারটা জিনিসটাকে আমরা খুবই ইম্পর্টেন্ট দিতে হবে। তাহলে হচ্ছে যে সকল খাবারের মধ্যে লবণ বেশি থাকে আমরা সেটা লবণ সরাসরি ইনটেক করতে পারি, অথবা দেখা যায় যে বিভিন্ন ফাস্ট ফুড লবণজাত খাবার যেগুলোকে মেরিনেট করে রাখা হয়, এখানে সাধারণত লবণ বেশি থাকে, এই খাবারগুলোকে আমাদের পরিহার করতে হবে। আরেকটা হচ্ছে যে এখন বলতে পারেন যে কিভাবে এই জিনিসগুলো করছে। আসলে একটা নদীতে যখন পানি যায়, তাহলে নদীর পানির গতিটা তখনই বাড়বে যদি নদীটা চিকন হয়ে আসে, অথবা নদীর মধ্যে পলি জমা হয় বা কিছু হয়।
তাহলে এই লবণটা করে কি এই রক্তনালীকে চিকন করে ফেলে, মানে কনস্ট্রিকশন করে, এই কারণে লবণটা আমাদের পরিহার করতে হবে। আর এই যে স্মোকিং বললাম, অ্যালকোহল, এগুলো কি করে কন্টিনিউয়াসলি ওই নদীর যে প্রবাহ বা এই রক্তনালীর মধ্যে যে প্রবাহ আছে সেটাকে ইনজুরি করতে থাকে। এই ইনজুরি করলে হয় কি এখানে প্লাটিলেট এবং ফ্যাট অন্যগুলো জমা হয় এবং জমা হয়ে আস্তে আস্তে রক্তনালীটা চিকন হয়ে থাকতে পারে। তাহলে এটাকে পরিত্রাণের জন্য আমাদের স্মোকিংটা বাদ দিতে হবে, অ্যালকোহল কনজামশনটা বাদ দিতে হবে। আরেকটা হলো যে জিনিসগুলো ওখানে জমা হয় মানে ফ্যাট, দ্যাট ইজ তাহলে হচ্ছে হাই ফ্যাটি ডায়েট অথবা ট্রান্স ফ্যাট যেটাকে আমরা এখন বলি, এই জিনিসটা আমাদের মানে সেটা avoid করতে রক্তনালীতে হবে। চর্বি আকারে জমা হতে থাকে। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের বললেন যে আমাদের ঢাকা শহরে এখন তো হাঁটা চলার সুযোগ কম, তাহলে প্রেশার কন্ট্রোল রাখার জন্য একটা খুব বড় উপায় হচ্ছে যে রক্তনালীটাকে প্রসারিত রাখা। তাহলে রক্তনালী প্রসারিত কিভাবে হয়? আমরা যখন হাঁটাচলা করি, ব্যায়াম করি, তখন এই রক্তনালীগুলো প্রসারিত হয় এবং তখন প্রেশারটা কমে আসে। একটা সুস্থ মানুষের জন্য, স্বাভাবিক থাকার জন্য, বোধ প্রেশার এবং ডায়াবেটিসের জন্য সপ্তাহে মানে 150 মিনিট হাঁটাটা প্রয়োজন। দ্যাট ইজ 30 মিনিট 5 দিন হাঁটলে এটা অপটিমাম, যে তাহলে তার এই যে প্রেশারের ঝুঁকি, ডায়াবেটিসের ঝুঁকি এগুলো কমে যাবে। আপনি সুন্দর একটি কথা বলেছেন, প্রতিদিন 30 মিনিট করে যদি আমরা সপ্তাহে 5 দিন যদি এই পরিশ্রমটুকু করতে পারি বা হাঁটতে পারি, যাতে আমাদের হৃদরোগ বা হাইপারটেনশনের অনেক টার্গেট হলো 150 মিনিট। 150 মিনিট। একজন দর্শক বলছিলেন যে আমাদের বিভিন্ন রকম দূষণ আছে, আমাদের এখন শহুরে জীবন ব্যবস্থায় শব্দ দূষণ আছে অথবা অন্যান্য পরিবেশের বিভিন্ন দূষণ আছে। এই দূষণগুলো কি কোনোভাবে আমাদের হৃদরোগ বা হাইপারটেনশনকে প্রভাবিত করে? হ্যাঁ, মানে দূষণটা মানে সরাসরি করবে না, যেটা আমি বললাম যে এই স্মোকিং এর মতো যে অন্য দূষণগুলো যেগুলো আছে সেগুলো ওই যে রক্তনালীতে ইনজুরি করে এবং পরবর্তীতে এই রক্তনালীটা আস্তে আস্তে কনস্ট্রিকশন হয় এবং প্রেশার ডেভেলপমেন্ট করে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে এই দূষণটা বেশি ক্ষতি করে হচ্ছে লাংসে, এবং লাংস যখন এটা মানে ইনভলভড হয়, ইনফেক্টেড হয়, তখন দেখা যায় যে এটার পিছনে তো লাংসে হার্ট থেকে ব্লাড যায়। এখন লাংসে যদি লাংসের ড্যামেজড হয় তখন দেখা যায় যে ব্যাকওয়ার্ড মানে প্রেশার হিসাবে এই হার্টের উপরও তখন লোডটা বেড়ে যায় এবং এটা হার্টের ঝুঁকি বাড়ায়। অবশ্যই। আমাদের 3 জন দর্শকের একজন তিনি বলছিলেন যে মধ্যবয়স্ক, তিনি যারা ইয়াং এজ আছেন বা মধ্যবয়স্ক আছেন, তারা কিভাবে যাতে করে পরবর্তীতে আমার হৃদরোগ না হয়, যাতে পরবর্তীতে আমি হাইপারটেনসিভ না হয়ে যাই, সেভাবে কোন কোন জিনিস তারা মেনটেন করবেন? আপনি কিছুটা বলেছেন, তারপরেও আরো কিছু বলার আছে কিনা? আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমি রিস্ক ফ্যাক্টর করে বললাম, এটা হচ্ছে 2 রকমের। একটা হচ্ছে মডিফায়েবল আর একটা হলো নন মডিফায়ার। একটা যেটা আমি বলেছি যে এগুলো হলো মডিফায়েবল, মানে এগুলোকে আমরা চেষ্টা করলে প্রিভেন্ট করতে পারি। একটা যেটা নন মডিফায়ার রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে 65 ইয়ার্স, দ্যাট ইজ 65 ইয়ার্সের পরে গেলে প্রেশার বাড়ার একটা এটা ন্যাচারাল যে এই প্রবণতা থাকবে। অত সেই ক্ষেত্রে আমাদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমরা ওই বয়সে যে আমাদের এই যে ফ্যাটি, যে কম বয়সে আমরা যতখানি ফ্যাটি ডায়েট, স্মোকিং এগুলোকে আমরা ওভারকাম করতে পারি, কিন্তু একটা সার্টেন এজ, দ্যাট ইজ উনি বলেছেন 55 এজ বা 60 এজের পরে আমাদেরকে আরও অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ওই সময় আমাদের এমনি প্রোটেক্টিভ পাওয়ারটা কমে আসে। সেক্ষেত্রে আমি যেগুলো বলেছি সেগুলো আরো সিরিয়াসলি এটাকে করতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। জি, আমাদের এই উচ্চ রক্তচাপ জনিত কারণে হৃদযন্ত্রের কি কি সমস্যা হতে পারে বা হৃৎপিণ্ডের কি সমস্যা হতে পারে? আচ্ছা, প্রথমে আমি বলে নিই যে আমরা আসলে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে আমরা অতখানি গুরুত্ব দিই না। কারণটা হচ্ছে যে মানুষ তখনই গুরুত্ব দেয় যখন কিছুটা কষ্ট অনুভব করে, ফিল করে। তো মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কোনো সিমটম থাকে না, এটা অ্যাসিমটোমেটিক থাকে। এই কারণে এটাকে বলা হয় সাইলেন্ট কিলার, মানে এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। এর এত মানে খারাপ মানে মানে কনসিকুয়েন্স আছে, কিন্তু আমরা সেটা ভুলে যাই। যখন একটা জ্বর হয় বা আমাদের একটা ব্যথা হয়, আমরা কিন্তু সাথে সাথে ট্রিটমেন্ট করি, কিন্তু প্রেশার যেহেতু অ্যাসিমটোমেটিক থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে ওভারলুক করি, আমরা বুঝতে পারি না যে আমাদের রক্তচাপ বেড়ে যাচ্ছে। এটা অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু মানে সমীক্ষায় দেখা গেছে যে সারা পৃথিবীতে প্রায় 18 থেকে 36% লোক, দ্যাট ইজ প্রায় 1.15 বিলিয়ন, দ্যাট ইজ 115 কোটি লোক এই হাইপারটেনশনে ভোগে। এবং এর মধ্যে 2/3 কেসে আমাদের মতো দেশ, যেটি মানে লো সোশিও ইকোনমিক এবং মিডল সোশিও ইকোনমিক, আমরা বেশি এটা ভুক্তভোগী হই। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা ওভারলুক করে যাই এবং সারা পৃথিবীতে দেখা যায় যে বছরে প্রায় 10 মিলিয়ন, 1 কোটি লোক মারা যায়।
এখন যেটা আমি আসছি যে আপনি বললেন যে এই হাইপারটেনশনের ক্ষতিকারক দিকগুলো কি। হাইপারটেনশন হচ্ছে এটা আপনি যেহেতু বলছিলেন কিছুক্ষণ আগে যে অনেক সময় আমরা বুঝতে পারি না, তাহলে এই ফাঁকে আমি শুনতে চাই যে কিভাবে আমরা বুঝবো শরীরে কি ধরনের সিমটম বা লক্ষণ প্রকাশিত হবে যে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে? আচ্ছা, এটা একটা খুব সুন্দর কোশ্চেন। আমি যদিও বলেছি যে এটা অ্যাসিমপটোমেটিক থাকে, তবে এটা যখন মানে প্রেশারটা সাধারণত মাইল্ড, মডারেট এবং সিভিয়ার, দ্যাট ইজ এমার্জেন্সি। তো মডারেট হলে বা মাইল্ডের ক্ষেত্রে যেটা বোঝা যাবে একটু সেটা হচ্ছে যে মাথা ব্যথা হয় এবং সেটা দেখা যায় যে ঘাড়ের পিছনের দিকে ব্যথাটা হয় এবং সাধারণত সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে, বা দেখা যাবে যে আপনি একটু মাথা ঘুরছে বা বুকে একটু ব্যথা হতে পারে, ফ্যাটিক লাগতেছে, যে আপনি আগের মতো হাঁটতে পারছেন না, মানে খারাপ লাগছে। এই জিনিসগুলো হলেই তখন আর অভ্যাস করা উচিত যে ঠিক আছে প্রতি মাসে একবার করে আমি প্রেশার মেপে দেখব, তাহলে হবে কি যে এটা স্ক্রিনিংটা হবে, ধরা পড়বে। হ্যাঁ, এইটা। আর আরেকটা হচ্ছে যে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, দেখা যাচ্ছে বাবা মার প্রেশার আছে, আগে আমি একটা বলে নেই যে প্রেশার কিন্তু 90 to 95% হচ্ছে প্রাইমারি, দ্যাট ইজ এটা কজ ইজ আননোন, সঠিকভাবে জানাই যায় না। জেনেটিক ফ্যাক্টর থাকে, তার সঙ্গে যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি সে কন্ট্রোল না করে তাহলে প্রেশার হতে পারে। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই হাইপারটেনশনের যেটা হয় যে তার কয়েকটা অর্গানে ইনভলভমেন্ট হয়, মানে সবচেয়ে বেশি ক্ষতিকারক হলো হচ্ছে ব্রেনে স্ট্রোক হয়, যেটা আমরা স্ট্রোক বলি। এই ব্রেনে রক্ত নালী বন্ধ হয়ে যেতে পারে অথবা ছিঁড়ে যেতে পারে এবং এটাতে মারা যায় বেশি রোগী। তাহলে ব্রেনে হতে পারে হচ্ছে যে স্ট্রোক হতে পারে, হার্টে হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট ফেল করতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে চোখে ইনভলভমেন্ট হয়, রেটিনোপ্যাথি বা চোখে ব্লাইন্ডনেস হয়ে যেতে পারে। আরেকটা অর্গান দ্যাট ইজ কিডনি হাইপারটেনশন হলে কিডনি ফেল করে এবং এখানে একটা সবচেয়ে খারাপ ব্যাপার যেটা যে প্রেশার কিডনিকে ড্যামেজ করে, আবার কিডনি ইটসেলফ আবার প্রেশার বাড়ায়। তাহলে এখানে একটা ভিসিয়াস সাইকেল, মানে প্রেশার কন্ট্রোল না থাকলে কিডনির অসুখ বাড়বে, কিডনির অসুখ কন্ট্রোল না হলে প্রেশার বাড়বে। জি, উচ্চ রক্তচাপের ফাইনাল ইফেক্ট গুলো কি হতে পারে সেগুলি আমরা আপনার কাছে কিছুটা শুনলাম, এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরবো, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ জনিত হৃদরোগ এবং আমাদের করণীয়। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মামুনুর রশিদ সিজার। আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম শেষ মুহূর্তে যেটি যে উচ্চ রক্তচাপ আমাদের কি কি ধরনের ক্ষতি করতে পারে, কোন কোন অর্গানে ক্ষতি করতে পারে। আপনি হৃদরোগের সম্পর্কে বলেছিলেন যে আমাদের হার্ট ফেলিওর হয়ে যেতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে হঠাৎ করে। হার্ট ফেলিওর সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে আমরা বুঝবো যে আমরা হার্ট ফেলিওরের দিকে যাচ্ছি? প্রথমে হচ্ছে যে হাইপারটেনশনের জন্য যে হার্ট ফেলিওর করে মানে হচ্ছে যে আমি আগে বলেছি যেটা একটা নদীর মতো, আপনি যখন রক্ত চলাচলটা হার্ট থেকে বেরিয়ে সারা শরীরে ছড়ে পড়ে, প্রেশার যদি বেশি থাকে তাহলে এই রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হবে। তাহলে হার্টকে কি করতে হবে, আস্তে আস্তে বেশি প্রেশার দিতে হবে এবং তাতে হবে কি হার্টের ওয়ার্কলোডটা বেড়ে যাবে। হার্ট তো একটা মেশিনের মতো, আমাদের জন্ম শুরু থেকে বা মায়ের পেট থেকে শুরু হয়ে একদম আমাদের মৃত্যু পর্যন্ত এটা চলতে থাকে, এটা মেশিনারিজ, নেভার স্টপ। যখন স্টপ হবে তখন তো মারাই যাব। তো হার্ট এই যে কন্টিনিউয়াসলি চাপ ওভারলোড নিতে নিতে হার্টের মাসলগুলো আস্তে আস্তে ফ্ল্যাবি হয়ে যায়, মানে ফ্যাটিক হয়ে যায় এবং এটা আস্তে আস্তে এই হার্টটাকে আর সারা শরীরে ছড়ায় দিতে পারে না রক্তকে, তখনই আমরা এটাকে হার্ট ফেলিওর বলি। এখন হার্ট ফেলিওরটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যে টেম্পোরারি, প্রথম যে হার্ট ফ্যাটাকটা হয় এটাকে বলে আমরা হচ্ছে লাংসে পানি জমা হয়, দ্যাট ইজ অ্যাকুইট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, মানে অ্যাকুইট হার্ট ফেলিওর। এটার চিকিৎসা একরকম। আর হচ্ছে যে আমি যেটা বলেছি যে কন্টিনিউয়াস হার্ট তখনও ভালো আছে, হয়তো সার্টেন স্ট্রেস কন্ডিশনে বা ইয়েতে হার্টটা ফেল করেছে, কিন্তু এটাই যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তখন দেখা যাবে যে হার্টটা পার্মানেন্টলি ফেল হয়ে যাবে, সেটাকে আমরা হাইপারটেনসিভ কার্ডিওমায়োপ্যাথি বলি। এখন একটা সুন্দর কোশ্চেন বলেছেন যেটা হচ্ছে যে আমরা কিভাবে এটা বুঝতে পারি, সেটা মানে যখন দেখা যাবে যে নর্মালি এটা ওই মানে করোনারি আর্টারি ডিজিজের মতো অনেকটা, যে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তো এই ব্লাড ফ্লোটা কিন্তু হার্টেও কমে যাচ্ছে, কারণ হার্টের থেকে ব্লাড বেরোয় আবার হার্টেই সাপ্লাই দেয়, কারণ হার্ট তো মাসল, ওরও খাদ্য দরকার আছে। তাহলে যেটা হবে যে ওই যেটা বললাম ফ্যাটিকনেসটা, আগে আপনি আধ ঘন্টা হাঁটতে পারতেন, এখন আধ ঘন্টা হাঁটতে পারছেন না,
শ্বাসকষ্ট হচ্ছে। আর যেটা অ্যাকুইট এলভিএফ সেটা হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে, দেখা যাবে যে আপনি রাতে শুয়েছিলেন, হঠাৎ করে উঠে বসতে হচ্ছে, আপনি শুয়ে থাকতে পারছেন না, এটাকে আমরা পিএনডি বলি, মানে রাতে যে শ্বাসকষ্ট হয়, এটা মানে প্যারাক্সিয়াল নকটুর্নাল ডিসনিয়া। এই জিনিসগুলো যে শ্বাসকষ্টটাই মেইনলি, এখানে বুকের ব্যথাটা ইম্পর্টেন্ট, ফ্যাটিগ এবং শ্বাসকষ্ট এই দুটো লক্ষণের কথা মূলত বললেন। আমরা এই বিষয়টি নিয়ে আসছি, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। আমার নাম মুস্তাফিজুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, ওই এক্সারসাইজ করলে উচ্চ রক্তচাপ কতটুকু নিয়ন্ত্রণ থাকে, এইটু একটু জানার জন্য স্যার। কতটুকু নিয়ন্ত্রণ থাকে আপনি জানতে চেয়েছেন এক্সারসাইজ করলে। আপনাকে ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, সংক্ষেপে যদি এই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখানে হলো যে দুইটা ভাবে এক্সারসাইজ করলে আপনার প্রেশার কমতে পারে। সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম যে যখনই আপনি এক্সারসাইজ করবেন রক্তের প্রসারণ ক্ষমতা বেড়ে যাবে, মানে রক্ত চলাচলটা মোর ইজিয়ার হবে এবং এটা প্রেশার কমে। আরেকটা হলো যে এক্সারসাইজ করলে আপনার বডি ওয়েটটাও যদি বেশি থাকে সেটা কমে আসবে। দেখা গেছে যে যদি আপনার 5 কেজি ওয়েট কমে, তাহলে দেখা যায় যে অ্যারাউন্ড 10 মিলিমিটার প্রেশার কমে আসে। মানে এটা একটা বিরাট জিনিস যে মানে আপনার যদি বডি ওয়েট কমে, প্রেশারটা কমে আসবে। হ্যাঁ, প্রেশার কমে আসবে। আপনি সুন্দর একটি মাপ বলেছেন বা মেজারমেন্ট বলেছেন, যদি আমাদের 5 কেজি ওজন আমরা কমাতে পারি তাহলে হয়তো বা 10 মিলিমিটার পর্যন্ত আমাদের ব্লাড প্রেশার কমতে পারে, এরকম হতে পারে। আপনি যে কথা বলছিলেন হার্ট ফেলিয়ার সম্পর্কে আমরা শুনেছি, আপনি এমআই এর কথা বলেছেন, যেটিও অনেক সময় উচ্চ রক্তচাপ জনিত কারণে হতে পারে। এমআই বা হার্ট অ্যাটাক আমরা যেটাকে হঠাৎ করে বলি, সেই সময় কি ধরনের লক্ষণ হয়, সেই ধরনের লক্ষণগুলো দেখে যাতে আমরা সহজেই বুঝতে পারি, এটি সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, হার্ট ফেলিয়ার বলেছেন যে শ্বাসকষ্টটাই মেইন সমস্যা, কিন্তু এইখানে যখন এমআই যখন হয়, এমআই তো ওইভাবেই হয় যেটা বলেছিলাম যে প্রেশার ইটসেলফ হলে ওইটাও আবার ওই রক্তনালীকে ইনজুরি করতে থাকে এবং ওটা একটা সময় রক্তের যেসব এলিমেন্টসগুলো আছে ফ্যাট দিয়ে ওটা বন্ধ হয়ে যাবে, এর জন্য হার্ট অ্যাটাকটা হয়। হার্ট অ্যাটাকে যে টিপিক্যাল যেটা আছে যে আমাদের বুকে ব্যথা হয় বা বুক চেপে আসে, মানে অনেকে বলে যে বুক জ্বলে যাচ্ছে, অথবা বুকের মাঝখান থেকে বাম হাতে বা ডান দিকে ব্যথাটা শিনশিন করে ছড়িয়ে ফলে, এটা হচ্ছে এমআই রিলেটেড সিমটম। এবং এর সঙ্গে সোয়েটিং থাকে, এটা আমরা মানে ওভারলুক করি যে রোগী বলবে যে আমি অনেক ঘেমে গিয়েছিলাম, আরেকটা বলবে যে আমার সেই সময় শ্বাসকষ্ট হচ্ছিল। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে যে শ্বাসকষ্ট মানে মেইনলি হলো বুকে ব্যথা বা চেস্ট ডিসকমফোর্ট, তার সঙ্গে সোয়েটিং এবং শ্বাসকষ্ট, এই তিনটা যদি থাকে তাহলে আমরা মনে করব যে তার হার্ট অ্যাটাক বা অন্যান্য যে তিনটা আছে আনস্টেবল অ্যাঞ্জিনা মানে নন এসটিএমআই, এই তিনটার মধ্যে যে কোনো একটা, পরবর্তীতে আমরা ইসিজি এবং রক্ত পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। এবং যদি এরকম লক্ষণ কারো প্রকাশিত হয়, হার্ট অ্যাটাকের যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলি আপনার কাছে আমরা শুনলাম, তাহলে যেন তিনি অবশ্যই দেরি না করে চিকিৎসকের কাছে চলে যান বা হাসপাতাল পর্যন্ত চলে যান, এবং সেই সময় কিছু এমার্জেন্সি মেডিকেশনও তাকে গ্রহণ করতে হয়। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বাড়াতে পারলাম না বা কথা এগিয়ে নিতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আমরা যে তথ্যগুলো দিয়েছি আমাদের দর্শকদেরকে, দর্শকরা নিশ্চয়ই উপকৃত হবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করবার চেষ্টা করেছি আমাদের উচ্চ রক্তচাপ জনিত কারণে যে সকল সমস্যা সারা শরীরে বাসা বাঁধতে পারে, বিশেষ করে আমাদের হৃৎপিণ্ডে বা হার্টে যে সকল সমস্যা হতে পারে। এবারে আপনাদের জন্য রয়েছে স্যাভলন হেলথ টিপস। করোনা সংক্রমণে অন্যান্য রোগীদের মতো হৃদরোগে আক্রান্তরাও ঝুঁকিতে রয়েছে। এ সময় হৃদরোগে আক্রান্ত রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ চালিয়ে যাবেন। দৈনিক অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এক নাগারে জোরে হাঁটার অভ্যাস করা ভালো। প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা এক নাগারে ঘুমানো জরুরি। সামুদ্রিক মাছ ও সবুজ শাকসবজি শরীরকে সুস্থ রাখে, তাই এ ধরনের খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। খাবারের তালিকায় শর্করা এবং চর্বিজাত খাবার কম রাখা ভালো। ধূমপান, তামাকজাত দ্রব্য পরিহার ও অ্যালকোহলের পাশাপাশি কাঁচা লবণ খাওয়া থেকে বিরত থাকা জরুরি। এছাড়া পরিবারের সকলের জীবাণুমুক্ত পরিচ্ছন্ন প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।